আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রীয় সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত ওপাসিট এবং টোপাসিটের সৌজন্যে ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের আজকের পর্বে, অর্গানাইজড বাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি, ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় অস্টিও আর্থ্রাইটিস রোগ ও তার চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি উপস্থিত আছেন ডক্টর নাদিয়া শাবনম, রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, ঢাকা। আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, অস্টিওআর্থ্রাইটিস রোগ ও তার চিকিৎসা। খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে আশা করি এই সরাসরি সম্প্রচারিত লাইভ থেকে আমরা পাবো। তার আগে দর্শকরা আমাদের সাথে কিভাবে সম্পৃক্ত হবেন আমরা দর্শকদের জানিয়ে আসছি। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি রাষ্ট্রপতি ফেসবুক অফিসিয়াল পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে এই আয়োজনে সম্পৃক্ত হতে পারেন। স্ক্রলে দেখানো যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনের নাম বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করার মাধ্যমে। অবশ্যই প্রশ্ন করার সময় আপনারা পরিপূর্ণ প্রশ্ন করবেন এবং প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন আছে, শুরুতেই অস্টিও আর্থ্রাইটিস রোগ কখন বলবো বা বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা একটু জেনে নিতে চাই। ধন্যবাদ ডক্টর ফারজানা আলী এবং রাজ টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অস্টিও আর্থ্রাইটিস শব্দটার অর্থটা হচ্ছে, অস্টিও হচ্ছে মানে হচ্ছে হাড় বাংলায়, আর আর্থ্রাইটিস হচ্ছে হাড়ের যে সন্ধিস্থল মানে জয়েন্ট, তার প্রদাহ। তার মানে হাড়ের সন্ধিস্থলে প্রদাহ। সহজ বাংলা ভাষায় আমরা এটাকে বাত বলি। বিভিন্ন ধরনের বাত রয়েছে, তার মধ্যে এটা একটা অ্যাকচুয়ালি ডিজেনারেটিভ ডিজিজ বলি, মানে বয়সের কারণে হাড় ক্ষয়ের কারণে যে বাতটা হয় তাকে আমরা আসলে অস্টিওআর্থ্রাইটিস বলি। আহ, আমি আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা তো বাচক সম্পর্কে জানলাম, কিন্তু অনেক সময় তো দেখা যায় যে অনেকে জানতে চায় যে এর পেছনের কারণগুলো কি বা কেন হচ্ছে। কারণ সম্পর্কে একটু জেনে নিতে চাই। আচ্ছা, প্রথমে একটু ধারণা, সাধারণ জ্ঞান একটু বলে নিই যে যখন হাড় সন্ধিস্থল কিংবা যেখানে দুটো হাড় মুখোমুখি হচ্ছে সেটাকে আমরা হাড়ের সন্ধিস্থল বা জোড়া বলি, গিরা বলি। তো সেই সন্ধিস্থলে জয়েন্টে হাড় যেন মসৃণ ভাবে নড়াচড়া করতে পারে, সেজন্য হাড়ের প্রান্তগুলোতে একটা রাবারের মতো একটা আবরণ থাকে, যেটাকে আমরা কার্টিলেজ বলি ইংরেজিতে, বাংলায় তরুণাস্থি বলি। তো বয়স বৃদ্ধির সাথে সাথে এই তরুণাস্থি বা কার্টিলেজটা থিনিং হতে থাকে, মানে পাতলা হতে হতে একটা পর্যায়ে গিয়ে এটা ভেঙে পড়ে। তখন হাড়ের প্রান্তগুলো উন্মুক্ত হয়ে যায়, হয়ে তখন এটা ঘর্ষণের মধ্যে পড়ে এবং আলটিমেটলি হাড়ের এই অস্টিওআর্থ্রাইটিস রোগটা সৃষ্টি হয়। তো কাদের হয়, একটু আগে বললাম এটা আসলে বয়সের বৃদ্ধির সাথে সাথে এই হাড়ের সমস্যাগুলো দেখা যায়। অস্টিওআর্থ্রাইটিসকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি, প্রাইমারি ডিজিজ এন্ড সেকেন্ডারি ডিজিজ। প্রাইমারি ডিজিজ মানে যেখানে আমরা কোনো মানে কারণ খুঁজে পাই না, আন্ডারলাইন কোনো কজ পাই না, তো ধরেই নেওয়া হয় বয়স বৃদ্ধির সাথে সাথে কার্টিলেজ থিনিং হতে থাকে এবং আলটিমেটলি এই অস্টিওআর্থ্রাইটিস রোগটা হয়। দুই নম্বর হচ্ছে মহিলাদের, বয়স যাদের 50-এর ঊর্ধ্বে, মাসিক বন্ধ হয়ে গেছে, মানে পোস্ট মেনোপজাল লেডিজ যারা, তাদের ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস রোগটা হয়ে থাকে। এবং দেখা গেছে 50 ঊর্ধ্ব মহিলাদের মধ্যে প্রায় দ্বিগুণ হারে পুরুষদের তুলনায় অস্টিওআর্থ্রাইটিস রোগটা প্রকোপটা দেখা যায়। আর বয়স্কদের মধ্যে যাদের বয়স 75-এর ঊর্ধ্বে, পুরো পৃথিবী জুড়ে দেখা যায় 80 ভাগের বেশি মানুষ যাদের 75 বছর বয়সের বেশি বয়স, তারা এই রোগে আক্রান্ত। এরপরে তৃতীয় কারণটা হচ্ছে ওজন বৃদ্ধি। যারা স্থূলকায় ব্যক্তি কিংবা যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন, তাদের এই অতিরিক্ত ওজনটা আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্টস গুলা, যেমন ধরেন কুচি জয়েন্ট এবং হাঁটু, এইগুলো দিয়ে আমাদের ওয়েটটা বিয়ার করে, ওয়েটটা ট্রান্সমিট করে। তো এইগুলোর উপর প্রচন্ড চাপ পড়ে এবং ওই যে কার্টিলেজ ড্যামেজ হয় এবং আলটিমেটলি আমাদের এই অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগে। চতুর্থ কারণ হচ্ছে জয়েন্টে যদি এর আগে কোনো ইনজুরি হয়ে থাকে, যেমন কোনো মিনিস্কাল টিয়ার হলো কিংবা কোনো ফ্র্যাকচার হয়েছে, পূর্ববর্তীতে কোনো সার্জারি হয়েছিল, এই সমস্ত কারণে
যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জয়েন্ট, পরবর্তীতে দেখা যায় যে এই জয়েন্ট গুলোতে অস্টিওআর্থ্রাইটিস এর প্রকোপ দেখা যায়। কিছু যেগুলোতে বেশি বেশি জয়েন্টের ব্যবহার হয়, যেমন আমাদের কৃষকেরা যারা মাটিতে বসে অনেকক্ষণ ধরে কাজ করেন, কিংবা খনিতে যারা কাজ করেন মাইনার্সরা, কিংবা যারা অ্যাথলেটস রিপিটেটিভ ইনজুরি হচ্ছে যাদের হাঁটুতে কিংবা বিভিন্ন জয়েন্টে এবং বেশি ব্যবহার হচ্ছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিসের প্রকোপ রোধ থাকে। আবার অনেকে বংশগতভাবে এই রোগটাকে বিয়ার করেন। অনেকে আছেন ডিফর্ম জয়েন্ট ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের ক্ষেত্রে ওই ডিফর্ম জয়েন্ট গুলোতে অস্টিওআর্থ্রাইটিসের প্রকোপ দেখা যায়। আবার কিছু কিছু ডিজিজ আছে, যেমন মেটাবলিক ডিজিজ, সেকেন্ডারি ডিজিজের, যেমন ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হিমোক্রোমাটোসিস, তারপর উইলসন ডিজিজ। হিমোক্রোমাটোসিস হচ্ছে আয়রনের ওভারলোডের কারণে যে ডিজিজটা হয়। উইলসনস ডিজিজ, তারপর অ্যাক্রোমেগালি, এই সমস্ত ডিজিজেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের প্রকোপ দেখা যায়। এছাড়া আমাদের রিউমাটোলজিতে কিছু ইনফ্লামেটরি, যে এই যে অস্টিওআর্থ্রাইটিস এক ধরনের বাত, আর আর আরেক ধরনের বাত রয়েছে যেটা প্রদাহের কারণে হয়ে থাকে, যেগুলোকে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি। তাই রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা যদি গাউট থাকে পেশেন্টের আগে, কিংবা কোনো তার হিস্ট্রি অফ সেপটিক আর্থ্রাইটিস থাকে, এই সমস্ত কারণে যদি জয়েন্ট ড্যামেজ হয়, সেই সমস্ত জয়েন্টেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের প্রকোপ দেখা দেয়। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে কিন্তু সহজভাবে আমরা বুঝলাম যে অস্টিও আর্থ্রাইটিস কেন হচ্ছে, কোন বয়সে হচ্ছে, মহিলাদের কেন হচ্ছে, এবং বয়োজ্যেষ্ঠদের অনেকেরই ধারণা যে অস্টিও আর্থ্রাইটিস শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের হচ্ছে, শুধু কিন্তু তা না, এটা বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হতে পারে। সে কারণগুলো খুব সহজ সুন্দরভাবে কিন্তু আমরা জেনে নিলাম। অনেক সময় তো অনেকে জিজ্ঞাসা করে যে কিভাবে বুঝবে বা লক্ষণগত তারতম্যের মাধ্যমে কিভাবে তারা অন্যান্য রোগ থেকে এই রোগটাকে পার্থক্য করবে, কি কি উপসর্গ নিয়ে রোগীরা আসেন? প্রথমেই আসে হচ্ছে আসলে এটা যেহেতু একটা বাত রোগ, ব্যথা তো থাকে জয়েন্টে। তো আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি, এবং দেখা যায় যে রোগীরা এসে বলেন যে আমার নামাজ পড়তে গেলে হাঁটুতে ব্যথা করছে, কিংবা কোনো কাজ করতে গিয়ে সেখানে মানে কাজের সাথে ব্যথার সম্পর্ক। প্রথম দিকে ব্যথাটা কিরকম থাকে, প্রিডিক্টিভ, মানে আমি আগে থেকেই জানি যে আমি কাজ করলে আমার ব্যথাটা বাড়বে, এবং যখন ব্যথাটা বাড়ে তখন রেস্ট নিলে আবার ব্যথাটা চলে যায়। এটা হচ্ছে মেইন সিমটম, প্রথম দিকে এরকমই থাকে। এই ব্যথাটা কিন্তু ধীরে ধীরে বাড়ে, যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে কি হবে, এটা ব্যথাটা ধীরে ধীরে বাড়বে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যখন কিন্তু এই ব্যথাটা কনস্ট্যান্ট থাকবে, এবং তখন নাইট সিমটমসও হবে। পরবর্তীতে এই জয়েন্টটা ফুলে যাবে, এবং জয়েন্টের মুভমেন্ট করতে গেলে যখনই যে যে জয়েন্টে আক্রান্ত, মুভমেন্টের সাথে কর্কর শব্দ হবে, এবং দেখা যাবে একটা পর্যায়ে যখন আরো বেড়ে যাবে, জয়েন্টের মুভমেন্টের রেস্ট্রিকশন, মানে হচ্ছে কার্যক্ষমতা কমে যাবে, রেস্ট্রিকশন হবে। এইগুলোই মোটামুটি এই সমস্ত সিমটমস নিয়ে রোগীরা মেইনলি আসে। যেহেতু অস্টিও আর্থ্রাইটিস হাড়ের বিভিন্ন জটিলতার কারণে এই রোগটা হচ্ছে, আমরা হচ্ছে অনেক সময় অনেক রোগীরা মনে করেন যে এই রোগ নির্ণয় শুধুমাত্র এক্সরে করলেই হচ্ছে, বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আসলে ইনভেস্টিগেশনের ব্যাপারে কিন্তু অনেক রোগীদের বিভিন্ন রকমের অনীহা দেখা যায়। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটা যখন নির্ণয় করতে হয় তখন কি কি ধরনের পরীক্ষার প্রয়োজনীয়তা পড়ছে, এবং অনেক রোগীদের মধ্যে যে এই যে চিকিৎসা নিয়ে অনীহা আছে, তারপর ইনভেস্টিগেশন নিয়ে অনীহা আছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথম কথা হচ্ছে আসলে অস্টিওআর্থ্রাইটিস রোগটাকে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি এইসব সিমটমস গুলো নিয়ে। এই যে বয়স হলে ব্যথা বাড়ছে, এবং ব্যথাটা মেকানিক্যাল, মানে হচ্ছে কাজে কর্মের সাথে জড়িত, অন্যান্য বাতের সাথে এটা কিন্তু একটা তফাৎ রয়েছে। তবে পরবর্তী যখন ডিজিজটা বাড়তে থাকে তখন কিছুটা জড়তা আসে, যেটা অন্যান্য বাতে যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এর সাথে কিন্তু মিলে যায়। তখন আমাদের এই ডিজিজ গুলো এক্সক্লুড করার জন্য কিছু পরীক্ষা করতে হয়। তো পরীক্ষার ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে আমরা ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। রোগীর কাছ থেকে আমরা হিস্ট্রিটা নিই, এবং তার যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে জড়তাটা, সেই জড়তাটা কতক্ষণ স্থায়ী হয়। সেই জড়তাটা যদি 30 মিনিটের কম হয়, সাধারণত জড়তাটা দেখা দেয় সকালবেলা ঘুম থেকে উঠলে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে অবশ্যই সেটা 30 মিনিটের কম হয়। তো এটা দিয়ে আমরা মোটামুটি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসটাকে ডিফারেন্সিয়েট করি। এছাড়া পেশেন্টের আরো যেগুলা মানে কমনলি যেগুলা, যে কাজে কর্মে ক্ষেত্রে ব্যথা বাড়ছে,
তো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের হিস্ট্রি আমরা নিয়ে ফেলি, এবং তার যে লিমিটেশনস অফ অ্যাক্টিভিটিস, তার যে জয়েন্টে এক ধরনের শব্দ হয়, কর্কশ শব্দ হয়, এগুলো নিয়ে আমরা কিন্তু আসলে প্রথমে ডায়াগনোসিস করি। তারপর ইনভেস্টিগেশনে আসলে এক্স রে দিয়ে মোটামুটি ভালোভাবে ডায়াগনোসিস করা যায়। তিন ধরনের আমরা এক্স রে করি, একটা হচ্ছে এন্ট্রে পোস্টেরিয়র ভিউ, একটা হচ্ছে ল্যাটারাল ভিউ, একটা হচ্ছে স্কাইল্যান্ড ভিউ। তো এটা দিয়ে আমরা মোটামুটি ডায়াগনোসিস করে ফেলি। এর পরবর্তীতে আমরা আসলে ওই যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসটাকে এক্সক্লুড করার জন্য, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা হচ্ছে আরএআরটিসিসিপি করি, আবার ইএসআর সিআরপি করি, যেটা আমাদের একটু সাহায্য করে যেটা ইনফ্ল্যামেটরি কিনা সেটা বোঝার জন্য। এছাড়া যদি আমরা মনে করি পেশেন্ট ডায়াবেটিক কিনা, পেশেন্টের থাইরয়েডের প্রবলেম আছে কিনা, এই সমস্ত সেকেন্ডারি কজেস গুলা এক্সক্লুড করার জন্য অনেক সময় আমরা কিন্তু কিছু ইনভেস্টিগেশন করে থাকি, এবং এগুলো কিন্তু জরুরি। কারণ বয়স্কদের বয়স বাড়ার সাথে সাথে কোমরবিড ডিজিজ গুলো কিন্তু খুবই মানে সাথে থাকে। দেখা যায় যে একজন রোগীর মানে কোমর দীর্ঘমেয়াদী রোগগুলো আহ, থাকবেই সাথে, অবশ্যই। হার্টের সাথে সাথে হার্টের ডিজিজ আছে কিংবা ডায়াবেটিস আছে, হ্যাঁ, তার হাঁটা দরকার। এইগুলো কিন্তু এক্সক্লুড করা খুব জরুরি, যার জন্য আমরা এই সমস্ত ইনভেস্টিগেশন গুলো সাথে করি। তো সুতরাং কিছু ইনভেস্টিগেশন তো না করলে আমরা আমাদের পরবর্তী স্টেপে ট্রিটমেন্ট দেওয়ার জন্য তো দরকার, সেই জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। মানে আমরা নর্মালি হচ্ছে আপনারা ক্লিনিক্যালি করছে, এটা হচ্ছে রোগী টু রোগী ভেদে, মানে আমরা অন্যান্য ইনভেস্টিগেশন গুলোর প্রয়োজনীয়তা পড়ছে, সবার একই হুম। রকমের ইনভেস্টিগেশন গুলো প্রয়োজন পড়ছে না। আমি চিকিৎসার পদ্ধতিতে চলে যেতে চাই যে এই যে অস্টিওআর্থ্রাইটিস এর রোগীরা যখন আসেন আপনাদের কাছে, কি কি ধরনের চিকিৎসা আপনারা দিচ্ছেন? অস্টিওআর্থ্রাইটিসকে আমরা যদি একটু মানে যদি প্রথম দিকে আসে একদম মাইল্ড ডিজিজ থাকে, তখন আমরা আসলে তিনটা স্টেজে যদি ভাগ করা যায়, যে নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, সার্জিক্যাল। মেনলি আমরা রিমাটোলজিস্টরা দুইটা ভাগে ভাগ করে ট্রিটমেন্ট দিয়ে থাকি। নন ফার্মাকোলজিক্যাল মানে হচ্ছে ঔষধ মানে ব্যতিরেকে যে সমস্ত উপদেশের মাধ্যমে যে ট্রিটমেন্ট। মাইল্ড ডিজিজে নর্মালি আমরা উপদেশ দিয়ে থাকি। প্রথমেই আমরা পেশেন্ট এডুকেশন, মানে রোগীকে এই ব্যাপারে শিক্ষা দিই যে আপনার রোগটা কি, যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, এটা অনেকগুলো ইম্প্যাক্ট আছে। প্রথম কথা হচ্ছে যখন রোগীর ব্যথা বেড়ে যায় তখন তার কাজে লিমিটেশন চলে আসে, এবং সে তার প্রাত্যহিক জীবনে যেভাবে সে জীবনযাপন করছিলেন সেটা হ্যাম্পার হয়, সেখানে ইম্প্যাক্ট করে, এবং আলটিমেটলি সে যখন মানে কার্যক্ষমতা হারায় ফেলে, একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় সে আটকে যাচ্ছে। যেমন প্রতিদিন যে যে সমস্ত কাজগুলো সে করছে, সে হাঁটতে পারছে না, হাঁটুর যদি ব্যথা হয় হাঁটতে পারছে না, হাতে ব্যথা হলে ঠিক মতো সে কাজ করতে পারছে না, যার জন্য তার কিছু ডিপ্রেশন, মানসিক যে একটা স্বাস্থ্যের অবনতি ঘটে। যার জন্য আমাদেরকে রোগীকে এডুকেশন দেওয়াটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আসলে এই অস্টিওআর্থ্রাইটিস। তো প্রথমেই আমরা আসলে ওনাদেরকে রোগটার কারণ বলি, এবং এটা যে রিস্ক ফ্যাক্টরস গুলো একটু আগে বললাম যে কি কি কারণে হতে পারে, আমরা যেগুলো বিশেষ করে রোগীরা মডিফাই করতে পারে। যেমন যদি সে ওবেস থাকে, তার যে মানে ওজন কমানোর চেষ্টা করা, এক্সারসাইজ করা, এগুলোর প্রতি গুরুত্ব দেয়া, কিংবা যদি ডায়াবেটিস থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা, এইগুলো যেগুলো মডিফাই করা যাবে, সে সমস্ত মডিফায়াবল রিস্ক ফ্যাক্টরস গুলো বেশি করে আমরা আলোচনা করি। এরপরে আমরা তাদেরকে আমাদের ট্রিটমেন্ট অপশনস গুলো বলি, যে আপনার আমাদের এই ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্টের মাধ্যমে আমরা, প্রথম কথা হচ্ছে এটা একটা ক্রনিক ডিজিজ, এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, মানে এটা অগ্রগতিকে আমরা থামিয়ে দিতে পারবো না, একদম স্থির করে দিতে পারবো না, কিন্তু এটাকে আমরা গতিটাকে স্লো করতে পারবো। সো এটা, এবং ওনাদের যে সিমটমস গুলো সেটা ইমপ্রুভমেন্ট হবে, এবং আমরা প্রতিকার করতে পারবো না কিন্তু প্রতিরোধ করতে পারবো কিছুটা হলেও। আমরা এটা গতি স্লো করতে পারবো, তাদের লাইফস্টাইল যেটা অ্যাক্টিভিটিস গুলো সেগুলোকে আমরা উন্নতি করতে পারবো। তো প্রথমেই তাদের মানসিক একটা সাপোর্ট দিতে হয় আমাদের, প্রথম কথা। দুই নাম্বার হচ্ছে পেশেন্টকে আমরা ওজন কমানোর উপরে গুরুত্বটা দিব। এখানে অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যে যদি আমরা 10% কোনো পেশেন্টের ওজন কমে, একজন ওবেস পেশেন্টের, তাহলে 50% পেইন রিডাকশন হয়। কিন্তু শুধুমাত্র ওজন কমানোর মাধ্যমে আমরা একটা ওষুধের কার্যকারিতা পাই। সুতরাং ওজন কমানোর জন্য এক্সারসাইজের ভূমিকা খুবই বেশি জরুরি। যেটা হচ্ছে, ধরেন একজন মানুষের হাঁটুতে ব্যথা, সে কিন্তু হাঁটতে চাইবে না, বলবে যে আমার হাঁটুতে ব্যথা, সো হাঁটতে গেলে আরো বেশি ব্যথা করে।
কিন্তু আসলে এরকম করে মানে যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় ব্যথা বাড়বে এবং আলটিমেটলি ড্যামেজটাও বাড়বে। সুতরাং এক্সারসাইজের গুরুত্বটা বোঝানো, শুধু এক্সারসাইজ করে যে ব্যথা কমবে তা না, আমাদের মাংসপেশিগুলোকে স্ট্রেংথেন করতে হবে। যার কারণে যদি আশেপাশে জয়েন্টের মাংসপেশিগুলো স্ট্রেংথেন করে, এভাবে করেও কিন্তু আসলে ব্যথাটা কমানো যায়। তো সুতরাং এক্সারসাইজের একটা ভূমিকা রয়েছে, ওজন কমানো, এক্সারসাইজ করানো এবং লাইফস্টাইল অ্যাক্টিভিটি, একটা ডেইলি লিভিং এর যে অ্যাক্টিভিটি গুলো সেগুলোকে বাড়ানোর চেষ্টা করা আমাদের খুবই দরকার। এরপরে আমরা যাই হচ্ছে যদি মানে পরবর্তীতে আমরা যদি দেখি যে পেশেন্টের জয়েন্টে ম্যাল অ্যালাইনমেন্ট রয়েছে, যদি তার মানে জয়েন্টটা ঠিক মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু অর্থোসিস ব্যবহার করি। যেমন তাকে লাঠি ব্যবহার করতে দেওয়া, হ্যাঁ, কিংবা কোনো কোনো ক্ষেত্রে ওয়াকার ইউজ করলে ব্যথাটা কম হয়। তারপরে এইগুলা কিংবা স্প্রিন্ট বা ব্রেসেস ইউজ করা হয়। এই সমস্ত এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানে ঔষধ ব্যতি রেখে আমরা প্রথম দিকে যদি মাইল্ড ডিজিজ হয়, মাইল্ড ডিজিজ বলতে আমরা বুঝি যে পেশেন্ট নিজের ব্যথাটা কিছুদিন পর পর হয় এবং ব্যথাটা সহ্যের মধ্যে আছে এবং ড্যামেজ, জয়েন্টটা অতটা ড্যামেজ হয় নাই। এই সমস্ত ক্ষেত্রে আমরা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে শুরু করি। এর এর পরবর্তীতে আমাদের ট্রিটমেন্টের অপশন হচ্ছে ফার্মাকোলজিক্যাল। তো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আমরা হচ্ছে দিই হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেগুলো আইবুপ্রোফেন কিংবা ন্যাপ্রোক্সেন, এগুলো ইন্ডিকেটেড। এখন আর আগের মতো আমরা যে আগে প্রথমে ফার্স্ট ইন্ডিকেশন ছিল প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন যেটা ছিল, এখন আসলে আমাদের রিকমেন্ডেশন এটা নাই, কারণ দেখা যাচ্ছে এটার ইউজে অনেক সময় বয়স্ক রোগীদের অনেক ধরনের সাইড এফেক্টস হয়, লাইক লিভার ডিজিজ থাকলে সেটা কিডনির সমস্যা থাকে অনেক সময়। তো সুতরাং আমরা এই প্যারাসিটামলটাকে আসলে এখন একটা ফার্স্ট লাইন অ্যানালজেসিক হিসাবে ইউজ করা হয় না। সো এনএসআইড দিয়ে আমরা শুরু করি। এনএসআইড এ যদি না হয়, সেক্ষেত্রে আমরা টপিক্যাল এনএসআইডস ইউজ করি, যে যেই জয়েন্টটাতে ব্যথা সেখানে একটা মলমের মতো এনএসআইডস রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রেও যদি সেটাও যদি ফেল করে, তখন আমরা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েডস দিই, মানে হচ্ছে জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। তো এটা একটা আমাদের দেশে খুবই এটা ম্যাল প্র্যাকটিস হয়, কারণ হচ্ছে যে দেখা যায় যে পিআরপি গ্রামে গঞ্জে মানুষজন যে কয়েকদিন পর পর যে যে জয়েন্ট বিষয়টা ইনজেকশন দেখা দিয়ে জয়েন্টে যাচ্ছে। কিন্তু ড্যামেজ হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা স্টেরয়েডে দেখা যায় যে এত বেশি ইনজেকশন দেওয়া হয় যে আমরা বলি ইনজেকশন খুব জরুরি না হলে ইনজেকশনটা দেওয়া উচিত না, এবং একজন রোগী সর্বাধিক 3 থেকে 4 বার বছরে দিতে পারবেন, অর্থাৎ অ্যাটলিস্ট 3 মাসের গ্যাপ থাকতে হবে। এই জিনিসটা জানা খুব জরুরি, কারণ এই যে এইটুকু ইনজেকশন দিলেও কিন্তু কার্টিলেজ ড্যামেজ হয়, যার জন্য খুব যে উপকার হচ্ছে তা না, আলটিমেটলি আমরা এটাতেও ড্যামেজ করি। তবে যেহেতু পেইনটা রিলিফ করাটাই আসলে আমাদের বেশি জরুরি, সেজন্য আমরা দিতে পারি, কিন্তু সেটা 3 থেকে 4 বারের বেশি না বছর। এই হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এরপরে যে আমরা যখন এগুলো সব ফেল করে যাই, তখন যে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট, জয়েন্ট যদি বেশি ড্যামেজ হয়ে যায় কিংবা পারসিস্টেন্ট পেইন থাকতে থাকে, কোনোভাবে ইয়ে করছি, তখন আমরা জয়েন্ট রিপ্লেসমেন্টে যাই। পার্শিয়াল রিপ্লেসমেন্ট করা যায় অথবা টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট করা যায়, আর্থ্রোপ্লাস্টি বলে এটা। অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু পরবর্তীতে পিআরপি নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু আপনি দিলেন। সেই বিষয়টি হলো যে অনেকেই জানতে চায় যে পিআরপিটা হচ্ছে দিবে তাদের অস্টিও আর্থ্রাইটিস এর সমস্যায় ভুগছেন, তাদের পিআরপি দিচ্ছেন, হর হামেশাই দিচ্ছেন, কিন্তু বছরে 3 থেকে 4 বারের বেশি এই পিআরপিটা দেওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু আমাদের দর্শকরা পেয়েছেন আপনার এই মাধ্যমে। না, একটা কথা একটু বলে নিই, পিআরপি হচ্ছে প্ল্যাটেলেট রিচ প্লাজমা, যেটা আসলে স্টেরয়েড ইনজেকশন না। পিআরপি এখন খুব দেওয়া হয়, মানে খুবই প্র্যাকটিস করা হচ্ছে বাংলাদেশে, পিআরপি অনেক বেশি ইউজ হচ্ছে। কিন্তু আসলে আমরা যদি একটুখানি মানে ভালো করে দেখি, আমরা আমাদের এখনো পর্যন্ত এরকম স্টাডি আমরা পাই নাই যে পিআরপি খুব একটা ইমপ্রুভমেন্ট করে, আসলে কোনো এভিডেন্স নাই। কিন্তু হর হামেশা খুব পিআরপি দেওয়া হচ্ছে। এখন এটা আসলে কোনো এভিডেন্স বেসড কোনো স্টাডি এখনো পর্যন্ত পাবলিশ হয় নাই যে হচ্ছে পিআরপি কোনো ইমপ্রুভমেন্ট করে কিংবা পেইন কমায় কিংবা কিছু, কিংবা জয়েন্ট স্ট্রাকচারে কোনো চেঞ্জ করে। আসলে পিআরপি এখনো ইন্ডিকেশন আমরা এখন তো আমাদের কোনো রোল আসেনি অস্ট্রিয়া অস্টিও আর্থ্রাইটিস। নাই।
কোনো রোল নেই, কিন্তু এখন কিন্তু প্রায়শই হরহামেশা কিন্তু এই পিআরপিটা দেওয়া হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এর হ্যাঁ রোগীদেরকে। প্রায় কিন্তু হ্যাঁ দেখা যায় যে পিআরপি রোগীরা এই একটু পিআরপি বলছে। পিআরপি এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট, কিন্তু রোগীরা নিচ্ছেন এবং আমরা আসলে এখনো পর্যন্ত কোনো এভিডেন্স আসে নাই যে এটা কোনো রকম উপকার করতে পারে, আইদার পেইন রিলিফ অথবা স্ট্রাকচারাল কোনো চেঞ্জ করে না আসলে। কিন্তু স্টেরয়েডটা নিতে পারবে বছরে 3 থেকে 4 বারে, বেশি না। স্টেরয়েড ইনজেকশন যেটা আছে সেটা নিতে পারবে, বাট পিআরপি কোনো হ্যাঁ, রোল নেই এখনো পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা এখনো তথ্য তো বলবো। পেলো আশা করছি আমাদের দর্শকরা। এর মধ্যে আমাদের অনেক দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। ইসমত জাহান নামে একজন দর্শক প্রশ্ন প্রশ্ন করেছেন যে তার মায়ের বয়স হচ্ছে 55 বছর, এবং তার মায়ের হচ্ছে হাঁটুতে পেইন এবং ফোলা। তার জন্য জয়েন্টেক ম্যাক্স 101 করে খায়, কিন্তু তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এবং এটা কি অস্টিও আর্থ্রাইটিসের সাথে রিলেটেড কিনা সে বিষয়ে সে পরামর্শ চাচ্ছে। আপনার কি পরামর্শ থাকবে আমাদের প্রশ্নকর্তার জন্য? যেহেতু ওনার বয়স 50-এর ঊর্ধ্বে এবং উনি এই একই রকম জয়েন্ট পেইনে ভুগছেন, খুব সম্ভবত ওনার অস্টিওআর্থ্রাইটিসই হয়েছে। যদিও কিছু ইনভেস্টিগেশন অবশ্যই জরুরি, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসও হতে পারে। তবে জয়েন্টিস প্লাস যেটা, সেটা হচ্ছে এই যে এই কথাটা আসলে আমি একটু বলতে চাচ্ছিলাম, যে এখনো পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মানে খুব বেশি প্র্যাকটিস আছে যে সাপ্লিমেন্টস কিছু দেওয়া, যেমন কন্ড্রোটিন সালফেট, তারপরে হচ্ছে গ্লুকোসামাইন, হ্যাঁ, এগুলো সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় এবং যথেষ্ট এক্সপেন্সিভ। অনেক সময় দেখা যায় যেগুলো ইনজেকশন হিসেবেও, হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন, এগুলা ব্যবহার করা হয়। কিন্তু এগুলা অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যে এগুলা আসলে কোনো বেনিফিট নাই, মানে খুব একটা ইমপ্রুভমেন্ট করে না। কিন্তু যেহেতু রোগীরা নিতে চায় এবং রোগীদের অনেকেই বলেন যে এটা থেকে আহ তাদের সিমটম রিলিফ হয়, সেহেতু আমরা খুব একটা ডিসকারেজ করি না, যেহেতু এটা খুব একটা ক্ষতি করে না। ভিটামিন সাপ্লিমেন্টস কিংবা এই ধরনের সাপ্লিমেন্টস নিলে আসলে খুব ক্ষতি তো নাই, সেজন্য আমরা খুব একটা ডিসকারেজ করি না। পেশেন্ট খেতে পারে যদি উনি মনে করেন। অনেকেই কিন্তু আছেন যে মনে মানে সাইকোলজিক্যাল সাপোর্টের মতো একটা মানসিক প্রশান্তি যে আমার ব্যথাটা কমে গেছে, কিন্তু আসলে কোন স্টাডিতেই এরকম বিশাল অনেক বেশ কয়েকটা বড় বড় স্টাডিতে প্রমাণিত হয়েছে যেগুলো আসলে কোনো ভূমিকা নাই। তো সুতরাং এটা থেকে আসলে এই একমাত্র একটা আচ্ছা, ওষুধ এই খেয়ে পেশেন্টকে আরেকটু সম্পৃক্ত করেছেন। যে পেশেন্ট মানে যিনি প্রশ্ন করেছেন তিনি আরেকটি লাইন হচ্ছে সম্পৃক্ত করেছেন যে ওষুধের সাথে আরেকটা ওষুধ সে খাচ্ছে, সেটা হচ্ছে জাইপি, সেটাও খাচ্ছে। মানে একসাথে হচ্ছে, তাহলে কি পরামর্শ থাকবে ট্যাবলেট জাইকোটিল নিতে? ওইটা একই সাপ্লিমেন্টস গুলো আসলে মানে একই কথা, মানে যে আপনি যেই ওষুধগুলো সাপ্লিমেন্ট গুলো মানসিক ভাবে আপনি খেতে পারেন, কিন্তু আসলে এগুলা কোনো প্রমাণ আমরা এখনো পাই নাই, যে মানে এভিডেন্স এখনো আসে নাই। যে এভিডেন্স নাই আমরা আসলে রিকমেন্ড করি না, কিন্তু আমরা আপনাদেরকে ডিসকারেজও করবো না যে আপনারা খাবেন না, কারণ এটা খুব একটা ক্ষতি করে না। খেতে পারেন, সমস্যা নেই। আর যারা অ্যাফোর্ড করতে পারেন তারা খেতে পারবেন, সমস্যা নেই, কিংবা তারা ইনজেকশনও নিতে পারেন। অনেকে অ্যাসিড নেন, অনেকে কন্ডোটিস সালফেট নেন, অনেকে গ্লুকোসামাইন ইনজেকশন নেন। এগুলো আসলে এক্সপেন্সিভ ট্রিটমেন্টস, বাট এটা আসলে কোনো মানে এভিডেন্স নাই যে এগুলো কোনো ইমপ্রুভমেন্ট করে। অসংখ্য ওনার জন্য ধন্যবাদ। আমার একটা আরেকজন রিকোয়েস্ট প্রশ্নকর্তা। থাকবে যে উনি যদি হুম। মানে মেইনলি আমি প্রথম যেটা বলেছিলাম যে আমাদের আসলে ওজন কমানো, এক্সারসাইজ এবং যে সমস্ত মানে ব্যথানাশক ওষুধ আমরা দিয়ে থাকি, সেগুলো চেষ্টা করার পরে আসলে ওগুলোর সাথে সাপ্লিমেন্ট হিসেবে এটা খেতে পারে। শুধু ওগুলা খেয়ে আসলে ওনার খুব একটা ইমপ্রুভমেন্ট হবে বলে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আশা করি আমাদের প্রশ্নকর্তা আপনার পরামর্শ অনুযায়ী কাজ করবে। আরেকজন প্রশ্ন করেছেন, ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন। উনি বলেছেন তার বয়স হচ্ছে 29 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন হচ্ছে 92 কেজি। বেশি হাঁটলে তার দুই পায়ের গোড়ালিতে অনেক ব্যথা করে, ঘুমাতে কষ্ট হয় বেশি। কি পরামর্শ থাকবে? আপনার পরামর্শ আশা করছে। তার যেহেতু জন্য ওনার আপনার কি ওজন পরামর্শ থাকবে? যেহেতু ওনার ওজন অনেক বেশি, তো ওবেসিটি একটা কারণ। এবং দেখা যাচ্ছে যে প্রথম যে কথাটা বলেছিলাম, ওনার বয়স যদি অনেক কম, সুতরাং আমাদের আসলে ওনাকে একটুখানি ইনভেস্টিগেশন করতে হবে যে ওনার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এর কোনো সিমটমস আছে কিনা। আর যেহেতু ওনার গোড়ালি ব্যথা করছে,
তো এটা নর্মালি দেখা যায় যে ওবেসিটির কারণে যে জয়েন্ট গুলো এফেক্টেড হয় তার মধ্যে কিন্তু প্রথম জয়েন্টটা হচ্ছে হাঁটু, এবং আরেকটা হচ্ছে কবজি। মানে হিপ জয়েন্ট আর নি জয়েন্টটি মেইনলি এফেক্টেড হয়। অ্যাঙ্কেল জয়েন্টকে অতটা বেশি এফেক্টেড হতে দেখা যায় না। তো সুতরাং এফেক্টেড যদি অ্যাঙ্কেল জয়েন্ট হয়, গোড়ালি ব্যথা করে, কোমরে ব্যথা আছে কিনা সেটা মানে জানা খুবই জরুরি। এবং কোমরে ব্যথা কিংবা অন্য জয়েন্টে ব্যথা এবং জয়েন্টের ব্যথা কিরকম, সকালবেলা বেশি ঘুম থেকে ব্যথা আর্থ্রাইটিসের লক্ষণ আসলে অতটা না। তো আর সুতরাং এটা আমাদের আগে এক্সক্লুড করে নিতে হবে যে ওনার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নাই। আর যদি ওনার মেকানিক্যাল পেইন হয়, যেটা আমি একটু আগে বললাম, অস্টিওআর্থ্রাইটিস ওবেসিটি একটা কারণ, ড্যামেজ অতিরিক্ত হয়ে হতে পারে। তো সেক্ষেত্রে প্রথমেই ওনার ওজন কমানোটা অনেক বেশি জরুরি। সেটার জন্য উনি বলবেন যে আমি হাঁটতে পারি না কিংবা সামথিং। কিন্তু আসলে প্রথম থেকেই আমরা একটু চেষ্টা করব যে ওয়েট কমানোর চেষ্টা করা। এবং ওয়েট যদি কমানো যায়, এই যে বললাম 10% কমালে প্রায় 50% পেইন রিডাকশন হয়। সো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধও লাগে না, শুধুমাত্র ওজন কমিয়ে কিংবা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে মানে রোগীকে অনেক রিলিফ দেওয়া যায়, পেন রিলিফ করা যায়। তো প্রথমেই আমরা ওজন কমানোর চেষ্টা করবো এবং ওনাকে এক্সারসাইজ করার জন্য ধীরে ধীরে উনি রেস্ট নিয়ে হলেও দিনে অন্তত পক্ষে 30 মিনিট হাঁটবেন। একটু দূর হেঁটে বসে আবার হাঁটবেন, এভাবে করে উনি হেঁটে হেঁটে নিজের অ্যাক্টিভিটিটাকে, ডেইলি অ্যাক্টিভিটিটাকে, জয়েন্টটাকে মোবাইল রাখবেন। মাংসপেশি তাহলে স্ট্রেংথেনিং হবে। এবং কিছু এক্সারসাইজও রয়েছে, স্পেসিফিক এক্সারসাইজ, যেগুলো আমাদের কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে আসলে ওনার চিকিৎসা নেওয়া উচিত। এবং ওনার স্পেসিফিক কিছু এক্সারসাইজ দেখে নিয়ে তারপরেই আসলে ট্রিটমেন্টে। এটা আসলে এরকম ভাবে বললে হয় না। যেমন অনেকে আছেন যে ইউটিউবে চলে যান, ইউটিউবে যে যে ব্যায়াম দেখে ব্যায়াম শুরু করে দেন, ব্যথা শুরু হলো। কিন্তু আসলে আমাদের এটা কিন্তু জানতে হবে যে আপনার জন্য স্পেসিফিক কিছু, প্রত্যেকটা রোগীর সিমটম আলাদা, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট আলাদা হয়। এটাকে বলে পেশেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট। তো সুতরাং আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, এটাই হচ্ছে আমার প্রথম উপদেশ। তারপরে উনি যেভাবে বলেন, যেভাবে প্রেসক্রাইব করেন, সেভাবেই আপনি চিকিৎসাটা নেবেন। অসংখ্য ধন্যবাদ। সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমরা পাচ্ছি আমাদের একদমই আয়োজনের সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। অনেক সময় তো একদমই সর্বশেষ মুহূর্তে আমি যে বিষয়টি জেনে নিতে চাই যে অনেক সময় তো অস্টিওআর্থ্রাইটিস এর এই ম্যানেজমেন্টে টোফাসিসিলিন ইউজ করা হয়ে থাকে, তার বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে বা এটা আসলে কতটা প্রাসঙ্গিক? আসলে এটা একেবারে আসলে এই জিনিসটা যে আমাদের দেশে টোফাস্টেনিক যখন প্রথম লঞ্চ হলো, অনেকটা পেইন কিলার হিসেবে 15 দিনের জন্য অনেক ডক্টররা এটাকে প্রেসক্রাইব করেছেন। কিন্তু আসলে এটা কোনো পেইন কিলার না, কোনো ব্যথানাশক না। এবং অস্টিওআর্থ্রাইটিসে এটা কোনোভাবেই মানে মানে এটার কোনো ভূমিকাই নাই। দেখা যায় যে অন্যান্য ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আমরা স্মল মলিকিউলস, এবং এটা ডক্টর স্টোফাসিটিনি দেওয়ার আগে আমরা যারা রিমাটোলজিস্ট, তারা অনেক ধরনের পরীক্ষা করে তারপরে তাকে ভ্যাকসিনেট করে টিকা দিয়ে তারপরে কিন্তু আমরা টোফাসিটিনিটাকে আসলে প্রেসক্রাইব করি। সুতরাং একটা মানে এই ধরনের প্র্যাকটিস থেকে আমাদের আসলে সরে আসতে হবে। কারণ এটা আসলে যদিও একটা খুবই পোটেন্ট ড্রাগ, কিন্তু এটার আসলে অস্টিওআর্থ্রাইটিসে কোনোই ভূমিকা নাই। এটা ইনফ্লামেশনের কোনো ব্যাপার নাই। এবং এই এই মানে এই প্র্যাকটিসটা আসলে আমাদের একেবারেই মানে ছেড়ে দেওয়া উচিত। টোফাসিটিনির একটা এমন একটা ওষুধ যেটাকে দেওয়ার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ টোফাসিটিনির কিছু সাইড এফেক্টস আছে, যে সিভিয়ার ইনফেকশন করে, থ্রম্বোএমবোলিজম করে। তো সুতরাং আমরা একটু বুঝে শুনে ড্রাগ করাটা আমাদের খুবই জরুরি দরকার। টোফাসিটিনির কোনোভাবেই কোনো পেইন কিলার না, কোনো অ্যানালজেসিক না। তো এটাকে 15 দিনের জন্য অ্যাক্টিভ মানে দিয়ে আসলে মানে এটাকে ম্যাল প্র্যাকটিস মানে আমাদের চিকিৎসকদের আসলে একটু বুঝে শুনে লেখা উচিত। এই ড্রাগটা কিংবা ফার্মেসি থেকে অনেকে টোফাসিটিনিক কিনে ফেলেন। এইটা আসলে আমাদের একটু সচেতন হতে হবে যে টোফাসিটিনিক কোনোভাবেই অস্টিওআর্থ্রাইটিসের কোনো ওষুধ না। দয়া করে এটা ব্যবহার করবেন না। অসংখ্য ধন্যবাদ। একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের দর্শকদের জন্য আপনার সার্বিকভাবে কি পরামর্শ থাকবে? আপনার সার্বিক পরামর্শ আশা করছি। কথা হচ্ছে, যদি আপনার বয়স বেশি হয় এবং আপনার এই ধরনের সিমটম হয়ে থাকে যে আপনার কাজে কর্মের সাথে ব্যথা বাড়ছে এবং সেই ব্যথাটা আবার রেস্ট নিতে চলে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এবং সেই ডক্টর একজন রিউমাটোলজিস্ট হলে বেশি ভালো হয়। তবে আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন। এবং এ ধরনের সমস্যায় দেখা যায় যে সঠিক সময় যদি আপনি সঠিক চিকিৎসকের কাছে যান, তাহলে হয়তো আপনার জয়েন্টটা সময় মতো বেঁচে যাবে, মানে জয়েন্টটা সিভিয়ার ড্যামেজ হওয়া থেকে বেঁচে যাবে। এবং আলটিমেটলি যে আমরা যে মুভমেন্ট রেস্ট্রিকশনে চলে যাই, সেই মুভমেন্ট রেস্ট্রিকশন আমাদের হবে না, আমাদের কার্যক্ষমতা বজায় থাকবে। এবং আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত, আমরা বৃদ্ধ হয়ে গেলেও আমাদের জয়েন্টটা অ্যাক্টিভ থাকবে। আমরা একেবারে বিছানায় পড়ে যাব না, মানসিক ভাবে আমাদের মানসিক স্বাস্থ্যেরও কিন্তু তাহলে মানে সুস্বাস্থ্যের অধিকারী হবো আর কি, সব দিক থেকে, শারীরিক এবং মানসিক। আর আপনারা হাঁটবেন, এবং হাঁটার কোনো বিকল্প নেই। আপনারা মানে জয়েন্টের ব্যথা হলেই যে রেস্টে চলে যেতে হবে এমন কোনো কথা নেই। এবং ইউটিউব দেখে ব্যায়াম করবেন না, এই ব্যায়ামটা আপনার জন্য সঠিক নাও হতে পারে। আপনার জন্য স্পেসিফিক ব্যায়াম থাকবে। সুতরাং বিশেষজ্ঞ পরামর্শের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং সেই অনুযায়ী ব্যায়াম করাটাও কিন্তু আসলে খুবই বুদ্ধিমানের কাজ। তো সুতরাং আহ নিজে নিজে ভুল ওষুধ সেবন করবেন না, ফার্মেসিতে যে যে কোনো ওষুধ কিনে নিয়ে খেয়ে ফেলবেন না, যেগুলো আমাদের দেশে আসলে ওভার দ্য কাউন্টার ড্রাগ পাওয়া যায়, এটা একটা ঝামেলা। তো যার জন্য আমাদের আসলে এই সমস্ত সচেতনতা, আমাদের সচেতনতা বৃদ্ধি করাটা খুব জরুরি দরকার। এবং ওজন যদি বেশি থাকে, সেক্ষেত্রে ওজন কমানোর চেষ্টা করাটাও খুব দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা আজকের পর্ব থেকে উপকৃত হয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত টোপাসিট এবং ওপাসিট এক্সার্ড এর সৌজন্যে ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.